আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক শ্রোতা মন্ডলী, আপনারা এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখছেন শুনছেন, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং শুভকামনা রইল আপনাদের জন্য। আপনার থাম্বেল দেখে হয়তো সবাই চিন্তা করছেন, মানে হেডলাইনটা দেখে হয়তো সবাই চিন্তা করছেন আমি কি বলছি যে আগামী 15 দিনের ভিতরে কি এমন ঘটনা ঘটে যাবে, কেয়ামত নাজিল হবে। না ভাই, কেয়ামত নাজিল হবে না, তবে কেয়ামত সে কেয়ামত তাক নাজিল হওয়ার একটা সম্ভাবনা আমি দেখছি। যে বিষয়টা নিয়ে হয়তো আমি যেমন চিন্তা করছি, অনেকেই হয়তো চিন্তা করছেন, কেউ কেউ হয়তো বলা শুরু করেছেন, আবার কেউ কেউ হয়তো এখনো ব্যাপারটা মিলাতে পারেননি, তাই হয়তো টেনশনে পড়ে গেছেন যে কিভাবে মিলানো যায়। তো আসেন একটু ছোট্ট করে আমরা একটু মিলিয়ে দেখি। আজকে আপনারা তো দেখছেন যে জুলাই সিডিআই সিগনেচার হয়েছে, সেখানে বিশ্ব নেতা, বিশ্ব বাটপার ডাক্তার ইউনূসের পাশাপাশি দাঁড়িয়েছিলেন জুনায়েদ সাকি। ঠিক একটু পেছনে ছিলেন আমাদের বিএনপির মহাসচিব বলে না, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উনি ছিলেন। ওনারা দুজন খুব হাস্যজ্জ্বল। আর মির্জা ফখরুল ইসলাম কিন্তু একদম হেভি সেলুটও লাগাইছে যে স্যার কামটা হয়ে গেছে গা স্যার। কারণ এই সেলুট দেওয়ার কারণ কি জানেন? বিএনপির কথা হইছে স্যার, বিয়া যেহেতু আমার বেটি যেহেতু লই আমার ঘুমাইতে হইবে, এবার বেটি আতুরুক ল্যাঙ্গক লুলক কাঙ্গক কোনো সমস্যা নাই। ওইটা কি কাবিন নামা না তালাক নামা তারও কোনো ব্যাপার নাই স্যার, খালি পেপার দেন আমি সাইনটা দিয়ে বাসর করব। এইগুলো একরকম মানে ইয়াং পোলাপাইনের যে এরকম আর কি ভাইয়েরা। আর দ্বিতীয় হচ্ছে যে স্যার, আপনারা যেই কাগজ দিবেন দেন, খালি আমাগরে কন যে খালেদা জিয়া আর তারেক জিয়ার ফাঁসি হবে না আর আমরা ক্ষমতায় যাব। এই ৩ জিনিস সিওর, আপনি এবার যাহা লিখিবেন তাহাই আমি সাইন করে দেব। এই হচ্ছে ২ টা কারণ। আবার ফখরুল ভাই কি করলেন? বুঝতেছেন কিছু? দিনের ১২টার সময় ফেসবুকে স্ট্যাটাস দিয়া দিলেন যে এই জুলাই গণ আন্দোলন বা সন্ত্রাসী আন্দোলনের সময় ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ সহ পুলিশের যেসব লোকজন মরছে, এই ব্যাপারে কখনো কোনো মামলা হইতে পারবে না, কারণ এরা বাধা দিতে আসছিল, আমরা মাইরা ফেলাইছি। এইটার ব্যাপারে কোনো মামলা কখনো কোনো জায়গায় যাইতে পারবে না, এই আইনটা দেওয়া উচিত। এইটা শোনার সাথে সাথে আবার আমাদের ওই যে বৈক্যমত কমিশন ওনাদের মাথায় ঢুকলো, হ্যাঁ এটা তো করা উচিত। সুতরাং ওনারা কি করলেন, তাড়াতাড়ি এই সংশোধনী আইনা সাইন করলেন। বাকি আর ভিতরে কি লেখা আছে সেটা তো আসলে বিএনপির তো জানার দরকার। ওই যে বললাম বিয়ের জন্য মাইয়া দরকার না হইলে আপনার বললামই তো ওই হিসাবে। তবে একটা লক্ষণীয় জিনিস মনে হয় কেউ খেয়াল করেন নাই, যেটা আসলে সবচেয়ে ভালো খেয়াল করা দরকার। সেটা হচ্ছে যে এনসিপি আজকে সাইন করে নাই। আচ্ছা, ৪ টা বাম দল তো সাইন করে নাই। গণফোরাম গেছিলেন কিন্তু ওরা সাইন করেন নাই। তার মধ্যে ৫২ টা দলের মধ্যে উনারা বলছে ২৫ টা দল। কিন্তু ৫২ টা দলের রেজিস্ট্রেশন আছে। তার মধ্যে আজকে যদি ২৫ টা দল করে তাহলে আরো বাকি ২৭ টা, কিন্তু আসলে না, সেটাও না। আপনারা যখন ৫২ টা আজকে যেই ২৫ টা দল করছে, তার মধ্যে ৭ টা দলের কোনো নিবন্ধনই নেই। দল করছে ১৮ টা দলের নিবন্ধন আছে। তার মানে আপনার যদি ৫২ টা থেকে যে ৮ টা বাদ দেন তাহলে ৩৪ টা দল যাদের নিবন্ধন আছে, প্রতীক আছে, এরা কেউ স্বাক্ষর করেন নাই। জাতীয় পার্টি ডাকাই হয়নি, সুতরাং তারা স্বাক্ষর করেন নাই। আওয়ামী লীগকে তো ব্যান করে রাখছে, তাও করেন নাই। এর বাইরেও আরো এতগুলা দল কেউ স্বাক্ষর করেন না, যায়। এনসিপির নিবন্ধন নাই, কিন্তু তারা ছিল যে নিয়োগকর্তা না ডাক্তার ইউনূস সাহেব, এরপর ওনারা সাইন করেন, ওনারা একটু গো ধরে আছে। এতেই একটা সন্দেহ আছে, যেটা আপনি একটু চিন্তা করেন আমার সাথে। হয়তো আগামী ১৫ দিনের ভিতরে এই বিশেষ ঘটনাগুলো ঘটবে, যেটা আমি 100% শিওর। দেখেন, এনসিপি কে ওনারা বললেন যে এনসিপি ওনার নিয়োগকর্তা। প্রথম দিন জানি ডাক্তার ইউনূস আসলেন, এদের নিয়ে সার্জিস নাহিদ, মাহিদ, কাহিদ এদেরকে নিয়ে ব্যাপক ছবি শুট টুট করলেন। আবার আপনার ইউএসএ তে যাই কি করলেন, চাট করে আপনার মাহফুজ, যাকে কখনো দেখেনি নে, তাকে পরিচয় করে দিলেন মাস্টার মাইন্ড। এরপরে এরা ইসা যখন এখানে যখন ক্ষমতায় আসলেন, বিভিন্ন উপদেষ্টা হইলেন, নাহিদ মিয়া কাছতে বের করে বললেন যে এনসিপি করে, এনসিপি করলেন। এদিকে জাতিসংঘের এই অধিবেশনের সময় নিয়ে গেলেন কারে, যৌন ডাক্তার যারা ম্যাডামকে, ওনাকে ওখানে নিয়ে গেলেন, আর আক্তারকে ওখানে আবার ডিম খাওয়াই আনলেন। এইবার আসেন আরেকটা কথা, ওই যে আপনার যে চাঁদাবাজির ঘটনাটা তো মনে আছে, উত্তরা না জানি গুলশানে যে চাঁদাবাজি ছিল, যেখানে আপনার আমাদের উপদেষ্টা
বাচ্চা উপদেষ্টা আর কি মোটরসাইকেল নিয়ে গেছেন, যার অধীনে চাঁদাবাজি হয়েছে, পুলিশ টুলিশ নিয়ে যায় চাঁদাবাজি হয়েছে। সেই ঘটনার সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে সেকেন্ডের ফুটেজ সব বের করে সাজাইয়া টাজাইয়া এমন ভাবে দেখাই দেওয়া হয়েছে যে উপদেষ্টারা যে মাল খায় সেটা প্রমাণ। ঠিক আছে না? এতে তো অলরেডি মামলা হয়ে গেছে। তো মামলায় তো এখন আছেন ২ জন না ৩ জন মনে হয় জেলে আছেন, বাকি একজন আছে। তো ডাক্তার ইউনূস সম্ভবত ৬ মাস হবে যে এই এনসিপির এই যে সার্জিস, হাসনাত, নাহিদ এদের উপর একটু মনক্ষুণ্ণ আছে। মনক্ষুণ্ণ না, হয়তো একটা ফাইটিং চলতেছে। কারণ ডাক্তার ইউনূস হয়তো বুঝতে পারতেছেন যে এদেরই দিয়ে আমার যে কাজ করানোর দরকার ছিল সেই কাজ শেষ। আমার দরকার হচ্ছে বিএনপি আর জামাতের, কারণ সেফ এক্সিট আমার বিএনপি আর জামাত দিবে। আমার নামে কোনো কিছু হবে না। সো এনসিপি রে রাইখেও লাভ কি আর না রাইখেও লাভ কি? শালারা তো ছাগলের ৩ নম্বর বাচ্চার চেয়ে ছোট। এগুলার আর লাভ নাই। সুতরাং জারা ম্যাডাম আর দুই একটারে রাইখা ডাক্তার ইউনূস বিএনপির সাথে নেগোসিয়েশন হয়তো ৮-১০টা সিট এদের দিয়া দাও, এনসিপির একটারও না। এগুলো সব ডাইল বাদ। আর ওই যে আরেকটা আছে বাচ্চা উপদেষ্টা, যেটা এখনো চেয়ারে আছে, আসিফ মাহমুদ সজীব ভাই, ওর বাপ তো এমনি বিএনপি করে, এটা সবাই জানেন। এগুলো এটা ভালো গুগলি খেললেন। এবং ডাক্তার ইউনূস আগামী ১৫ দিনের টাইম দিলেন। ১৫ দিনের ভিতরে যদি এনসিপি না করে, আবার এনসিপির নেতারা হয়তো করবেন না যে এটা শিওর ছিলেন। কারণ ওই যে নাহিদুল ইসলাম বলছিলেন যে কোন উপদেষ্টা সেফ এক্সিট চায়, কার কি দুর্নীতি, সব খবর ওনাদের কাছে আছে, ওনারা সময় হলেই প্রকাশ করবেন। আর আগামী ২-১ দিনের ভিতরে হয়তো ভাই প্রকাশ কইরাও দিতে পারেন। আবার এখন চিন্তার বিষয় যে এই যে উপদেষ্টা, এদের সাথে আসলে সেফ এক্সিটে যাবে কারা? এনসিপির কিছু গুন্ডা-পান্ডা তো যাইতেই হবে। অথবা তারা যাবে, অথবা তারা আগে যাবে, অথবা পরে যাবে। কখন কিভাবে যাবে বা কোন মুহূর্তে যাবে, এইটা নিয়ে একটা চিন্তায়। আর এদিকে ডিজিএফআই তো সেনাবাহিনীর লোক, ডিজিএফআই সবাই এটা জানেন। ডিজিএফআই রে কিন্তু এখন হাতে রেখে দিছে কে? ডাক্তার ইউনূস। উনি কিন্তু খেলাটা খেলতেছেন ডিজিএফআই দিয়ে। আর ডিজিএফআই দিয়ে খেলাটা কিভাবে খেলতেছেন দেখেন। হয়তো আগামী ৭-১০ দিনের ভিতরে আপনারা দেখবেন যে এনসিপির বহু বড়, বড় নেতার বিশাল, বিশাল দুর্নীতির একটা কাহিনী হঠাৎ করে বেরিয়ে আসছে, পত্র-পত্রিকায় হেভি হাইলাইট হবে, ২-৪ জন জেলেও চলে যেতে পারে। আর যদি জেলে যাইতে না হয়, যদি ওনারা আবার সেনাবাহিনীর সাথে একটা লিয়াজু মেইনটেইন করে ফেলতে পারেন, তাইলে হয়তো কোনমতে হয়তো পার পাইয়া যেতে পারেন, অথবা ভাইগা যেতে পারেন। আর না হলে জেলে যাবেন। আর না হইলে হয়তো গুম হবেন, ওই যে জামাত নেতার মতো গুম হয়েও যেতে পারেন। কোনটা হবে সেটা হচ্ছে আগামী ১৫ দিনের খেলা। নাহিদুল ইসলাম তারা কি, কি প্রকাশ করবেন? ডাক্তার ইউনূস কোন, কোন ভাবে গুগলি বল করবেন? এগুলো দেখার বিষয়। যে একটু ভাইবা দেখেন, যারা নিয়োগকর্তা তারা আজকে সাইন করলো না, তাদের সাথে কথা নাই, তাদের সাথে বার্তা নাই, তারা আশপাশে আসতে পারে না। এবং একটা জিনিস মনে রাখবেন, ওই যে ৫ই আগস্ট যেদিন সনদ প্রথম হয়েছিল, মনে আছে? আগস্টের ৫ তারিখ। সেই দিন নাহিদ তারা থাকলো, বাকিরা কিন্তু হঠাৎ করে কক্সবাজার গেছে। আবার কক্সবাজারে ওনারা ওই যে পিটার হাঁস ওর সাথে নাকি দেখা করতেছে, এইটা কিন্তু প্রচার করছে, কারণ বিএনপি আলারা ওখানে হোটেল ঘেরাও দিছে। এরপরে যে আমরা সবাই জানছি। তো বিএনপি এই যে ৮ মাস ৯ মাস আগ থেকে কিন্তু এটা আসলে গুগলি যে চলতেছিল, কেউ হয়তো বুঝে উঠে পারে নাই। এনসিপি তো পারেই নাই। আবার এইসব পোলাপাইন অবশ্য এই কয়দিনে বুঝাই গেছে কিভাবে ডিজিএফআই এর সাথে সম্পর্ক করতে হয়, প্রশাসনের সাথে কিভাবে সম্পর্ক করতে হয়, সচিবালয়ে কিভাবে কি করতে হয়, এগুলো জানে। সুতরাং দুই সাইডেই বাঘে মহিষে তো বলবো না আপনার। ডাক্তার ইউনূস যদি বাঘ হয়, তাহলে এগুলো হচ্ছে যে বাচ্চা পাখি। এরা এখন কি করবে? কারণ এরা তো একটা হাইপ তোলার চেষ্টা করছে, আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ ধ্বংস, বহুত কিছু করার চেষ্টা করছিল। কিন্তু এখন নিজের ফান্দে নিজেই পড়ে গেছে। কারণ আওয়ামী লীগ নাই, তো আওয়ামী লীগ না থাকলে বেটা তোদের তো লাভ নাই। লাভ তো জমাইতাদের। তোরা তো লাভটা জমাইতাদের করলি, আর এই জমাত আর বিএনপি এখন তো করে কুত্তার মতন দৌড়াইয়া পিটাইয়া তো হয়। ভাই বিএনপি আর জামাতি ভাই, আপনাদের কাছে একটা অনুরোধ, এগুলোর আমাদের জন্য একটু রাইখেন আরকি। আমরাও যদি ২-৪ টা খাই। তো ভাইজান বুঝতেছেন? আগামী ১৫ দিনের ভিতরে এনসিপির এই হাসনাত, নাহিদ, সার্জিস এদের সাথে কি, কি ঘটে একটু খেয়াল রাখুন। বাকি যা হবে তা আরো সামনে বুঝতে পারবেন। সারা দেশ তোলপাড় সংস্কার আর জুলাই সনদ নিয়ে। এরই মধ্যে ভারতীয় মিলিটারি ইন্টেলিজেন্স বা সামরিক গোয়েন্দাদের একটি উচ্চ পর্যায়ের টিম বাংলাদেশ সফর করে গিয়েছে। দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে এমন বৈঠক নিয়মিত ঘটনা হলেও পরিস্থিতির কারণে ভারতের এমআই টিমের এমন সফর বেশ তাৎপর্যপূর্ণ। বিশেষ করে সফরটি এমন এক সময় হয়েছে যখন ঢাকা ও দিল্লির সম্পর্কে গত ১ বছরেরও বেশি সময় ধরে চলছে টানাপোড়েন। আবার এর ঠিক পরপরই বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান অনির্ধারিত সফরে দেখতে গিয়েছেন বাংলাদেশ ভারতের সীমান্তবর্তী লালমনিরহাট এবং ঠাকুরগাঁয়ের দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন পরিত্যক্ত বিমান ঘাঁটি। এই বিমান ঘাঁটিগুলো ভারতের চিকেন নেকের সাথে একেবারে লাগোয়া।
প্রশ্ন হলো, ভারতীয় এমআই টিমের বাংলাদেশ সফর এবং তার পরপরই জেনারেল ওয়াকারের হঠাৎ সীমান্তবর্তী জেলার পরিত্যক্ত বিমানবন্দর দেখতে যাওয়ার মধ্যে কি কোনো যোগসূত্র আছে? যদিও দুটি বিষয় নিয়ে সামরিক বাহিনীর পক্ষ থেকে কোনো বিবৃতি দেওয়া হয়নি, তবে বাংলাদেশের নিরাপত্তা বিশ্লেষকদের কাছে সেনাপ্রধানের এই পুরনো বিমান ঘাঁটিগুলোর পরিদর্শনে যাওয়ার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে। গত ৮ অক্টোবর থেকে বাংলাদেশের সেনাবাহিনী নতুন করে আলোচনার শিরোনাম হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ৩টি মামলায় বর্তমান ও সাবেক মিলিয়ে ২৫ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। সেনা সদরের পক্ষ থেকে জানানো হয়, এর মধ্যে কর্মরত ১৫ জন সেনা কর্মকর্তাকে সেনা আইন অনুযায়ী সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। এরপর আইসিটির প্রসিকিউশন টিমের পক্ষ থেকে নানা বক্তব্য দেওয়া হলেও সেনাবাহিনীর পক্ষ থেকে আর কিছুই বলা হয়নি। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, ঢাকা সেনানিবাসের একটি ভবনকে বিশেষ কারাগার হিসেবে সরকার ঘোষণা করেছে। গণমাধ্যম, বিশেষ করে সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে নানা ধরনের আলোচনা হচ্ছিল। প্রসিকিউশনের মতকে সমর্থন করে এমন পক্ষের দাবি হলো ১৫ সেনা কর্মকর্তাকে সিভিল প্রশাসন বা পুলিশের কাছে হস্তান্তর করা। অন্য পক্ষটির বক্তব্য হলো, ফৌজদারি বিচারের দর্শন হলো অভিযোগ প্রমাণ না হওয়া পর্যন্ত কাউকে দোষী সাব্যস্ত করা যায় না, কিন্তু আইনের সংশোধন করে অভিযোগ প্রমাণের আগেই চাকরিচ্যুত করার অর্থ হলো প্রসিকিউশন বা তদন্ত দল নিজেই বিচারক হয়ে যাওয়া। এই ইস্যুতে যে সরকার এবং সেনাবাহিনীর মধ্যে দূরত্ব তৈরি হয়েছে, সেটিও এক ধরনের ওপেন সিক্রেটের বিষয় হয়ে যায়। বিশেষ করে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ প্রতিরক্ষা বাহিনীর সাথে অধ্যাপক ইউনূসের দূরত্বের কথাটি তুলে ধরেন। সেনাবাহিনীর সাথে সরকারের দূরত্ব আছে এমন ফিসফাস নির্বাচন ও করিডোর ইস্যু যখন থেকে আলোচনায় আসে তখন থেকেই শোনা যাচ্ছিল। কিন্তু সালাউদ্দিন আহমেদই প্রথম কোনো রাজনীতিবিদ যিনি একেবারে অধ্যাপক ইউনূসের সামনে বিষয়টি নিয়ে কথা বলেন। এমনকি অধ্যাপক ইউনূস তার বক্তব্যে বিষয়টি স্বীকার বা অস্বীকার কোনোটি করেননি। সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে আইসিটিতে অভিযোগ দায়েরের ইস্যুটি আলোচনায় আসার পর থেকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে জনসম্মুখে আসতে দেখা যায়নি। এর মধ্যে তার দুটি দেশে সফরে যাওয়ার কথা ছিল, একটি হলো সৌদি আরব, অন্যটি ভারত। ১৪ অক্টোবর থেকে সেনাপ্রধানের সৌদি আরবে ৪ দিনের সরকারি সফরে যাওয়ার কথা ছিল, কিন্তু উদ্ভূত পরিস্থিতিতে তিনি সেই সফর বাতিল করেন। এছাড়া নয়াদিল্লিতে দুটি গুরুত্বপূর্ণ সম্মেলনে যোগ দেওয়ার জন্য তিনি আমন্ত্রণ পেয়েছিলেন। একটি সম্মেলন ছিল জাতিসংঘের শান্তি রক্ষা মিশন সংক্রান্ত এবং অন্যটি দক্ষিণ এশিয়ার সন্ত্রাস দমন সংক্রান্ত, যা ১৪ থেকে ১৬ অক্টোবরের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সামাজিক মাধ্যমে নানা ধরনের অপপ্রচার থেকে নিজেকে ও বাহিনীকে দূরে রাখতে জেনারেল ওয়াকার ভারত না যাওয়ার সিদ্ধান্ত নেন। তবে বাংলাদেশের সেনাপ্রধান ভারতে না গেলেও ভারতীয় সেনাবাহিনীর একটি দল বাংলাদেশ সফর করে গিয়েছেন। নর্থ ইস্ট নিউজ এবং বিডি মিলিটারির খবরে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার ক্ষমতা আসার পর প্রথমবারের মতো বাংলাদেশ সফর করেছে ভারতীয় সেনাবাহিনীর গোয়েন্দা দল। দলটি ছিল ৩ সদস্যের। দলের নেতৃত্ব দেন একজন মেজর জেনারেল, যিনি ভারতের এমআই এর অতিরিক্ত মহাপরিচালক। তার সঙ্গে ছিলেন একজন ব্রিগেডিয়ার এবং একজন কর্নেল। তারা ১৪ অক্টোবর ঢাকায় এসেছিলেন। সেনা সদরের সূত্রগুলো বলছে, ভারতীয় সেনাবাহিনীর সদস্যদের এই সফর যতটা সম্ভব গোপন রাখার চেষ্টা করা হয় দুপক্ষ থেকেই। দুই দেশের মধ্যকার বর্তমানে যে সম্পর্ক, তাতে এই সফর নিয়ে যাতে কোনো অনাবশ্যক বিতর্ক তৈরি না হয়, সেজন্যই এ ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল। সূত্রগুলো বলছে, ভারতীয় সেনাদলের এই সফর আগে থেকেই নির্ধারিত ছিল এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকার এই সময়টাতে দেশের বাইরে থাকার কথা ছিল। ভারতীয় সেনাদলের এই সফর নিয়ে সেনা সদর থেকে ৯ অক্টোবর একটি বার্তা পাঠানো হয়, যেখানে মেজর জেনারেল কুন্দর কুমার সিং এর নেতৃত্বে ভারতীয় এমআই দলের এই সমন্বয় সম্মেলন সফরের বিস্তারিত ছিল। ভারতীয় সেনাদল বিদায় নেওয়ার পর জেনারেল ওয়াকারুজ্জামান বাংলাদেশের দুটি সীমান্তবর্তী জেলা লালমনিরহাট এবং ঠাকুরগাঁও যান। এ দুটি জেলায় পরিত্যক্ত দুটি বিমানবন্দর আছে। সেনাপ্রধান এই দুটি পুরনো বিমান ঘাঁটিতে আকস্মিক পরিদর্শনে গিয়েছিলেন। প্রথমেই তিনি যান লালমনিরহাট বিমানবন্দরে। এরপর দুপুরে ৩টি হেলিকপ্টারে চড়ে তিনি যান ঠাকুরগাঁওয়ের পরিত্যক্ত এয়ার স্ট্রিপে। দর্শক, চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতীয় বেশ কিছু সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল, বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলা লালমনিরহাটে অচল বিমানবন্দরকে সচল করা হচ্ছে, বানানো হচ্ছে বিমান ঘাঁটি
ওই সময় সামাজিক যোগাযোগ মাধ্যম সহ ইন্টারনেটের বিভিন্ন মাধ্যমে ভাইরাল কিছু পোস্টও একই দাবি করা হয়েছিল। তখন জোর প্রচার ছিল চীনের প্রযুক্তিগত সহায়তায় চিকেন নেকের কাছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাঁটি নির্মাণ করবে বাংলাদেশ বিমান বাহিনী। ভারতীয় কোনো সংবাদ মাধ্যমে দাবি করা হয় পাকিস্তানি কোম্পানিকে সাব কন্ট্রাক্টরের কাজও দেওয়া হয়েছে। বিশেষ করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফরের পর এমন তথ্য ভাইরাল হয়েছিল। দর্শক, লালমনিরহাট বিমানবন্দরটির একটি আঞ্চলিক ভৌগোলিক গুরুত্ব আছে। এই বিমানবন্দরটি হলো গেটওয়ে টু নর্থ ইস্ট এবং মাউথ অফ আসাম। ভৌগোলিক দিক থেকে ভারতের উদ্বেগ মূলত শিলিগুড়ি করিডোর নিয়ে, যাকে চিকেন নেক বলা হয়। একে বলা হয় ভারতের উত্তর পূর্বাঞ্চলের লাইফলাইন, কারণ সেভেন সিস্টার্সের সঙ্গে ভারতের মূল ভূখণ্ডের শ্বাসনালী করিডোর হলো এই চিকেন নেক। এর আশেপাশে রয়েছে 4টি দেশের সীমানা: বাংলাদেশ, চীন, নেপাল ও ভুটান। লালমনিরহাট বিমানবন্দর থেকে ভারতের চিকেন নেক খ্যাত শিলিগুড়ি করিডোরের দূরত্ব মাত্র 160 কিলোমিটার। বিমানবন্দরে বিমান উড্ডয়ন ও অবতরণ করতে হয় এই করিডোরের গা ঘেঁষে। করিডোরের অপর সীমান্তে চীন, আছে ভুটান ও নেপাল সীমান্ত। ব্রিটিশ সরকার 1931 সালে 166 একর জায়গার উপর লালমনিরহাট বিমানবন্দরটি তৈরি করেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রবাহিনীর জন্য বেশ কাজে দেয় এই বিমানবন্দরটি। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে যাওয়ায় ব্রিটিশ সরকারের কাছে তখন এর প্রয়োজনও ফুরিয়ে গিয়েছিল। পরে তারা আর ব্যবহার করেনি। যতটুকু ইতিহাস ঘেঁটে জানা গেছে তাতে দেখা যাচ্ছে 1958 সালে এখানে স্বল্প পরিসরে বিমান সার্ভিস চালু হয়েছিল। তবে 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে এই বিমানবন্দরটি ব্যবহার করেছিল পাক বাহিনী। তারা সামরিক ঘাঁটি স্থাপন করেছিল। তখন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1972 সালে এটিকে বাংলাদেশ বিমান বাহিনীর হেডকোয়ার্টার করার সিদ্ধান্ত হয়েছিল, কিন্তু পরে তার বাস্তবায়ন করা হয়নি। 1983 সাল থেকে এখানে কৃষি প্রকল্প গড়ে তোলে বিমান বাহিনী। মিলিটারি ফার্মের তত্ত্বাবধানে গড়ে তোলা হয়েছে গরুর খামার। সাম্প্রতিক সময়ের মধ্যে লালমনিরহাটের এই বিমানবন্দরে প্রথম বিমান ওঠানামা করেছিল 2019 সালের 12 মার্চ। সেদিন লালমনিরহাট বিমানবন্দরের সম্ভাব্যতা যাচাই করতে সফলভাবে ফিক্সড উইং বিমান উড্ডয়ন ও অবতরণ করেছিল বিমান বাহিনী। দর্শক, লালমনিরহাট বিমানবন্দরের পাশেই আওয়ামী লীগ সরকার প্রতিষ্ঠা করেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়। 2021 সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিমানবন্দর চালু ও এখানে কারখানা বানানোর কথা বলেছেন। আর অনেক আগে থেকেই ভুটান এই বিমানবন্দরটি ব্যবহারের প্রস্তাব দিয়েছিল। তবে এই বিমানবন্দর সচল করার ক্ষেত্রে বড় বাধা হলো আকাশ সীমা নিয়ে জটিলতা। এর জটিলতা দূর করতে হলে ভারত, বাংলাদেশ ও ভুটানের মধ্যে ত্রিপক্ষীয় একটি চুক্তি লাগবে। সেনা সূত্রগুলো বলছে সাম্প্রতিক সময়টাতে সেনাবাহিনীর জন্য খুব সংবেদনশীল। এমন সময় ভারতীয় সেনাদলের বাংলাদেশ সফর এবং সেনা প্রধানের আকস্মিক উত্তরবঙ্গে 2টি পরিত্যক্ত বিমানবন্দর দেখতে যাওয়ার সাথে কোনো সংযোগ আছে কিনা সেটি নিশ্চিত হওয়া যায়নি।